বন্ধুরা, আমি আপনাদের সাথে তাওহিদুল ইসলাম। স্বাগতম আমাদের চ্যানেলে। আমাদের আজকের গল্পের শিরোনাম, যাকে অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছিল, আজ সে তার সামনে মাথা নত করল। এই গল্পটি শুনলে আপনার বুকের ভেতর এক অদ্ভুত শক্তি জেগে উঠবে। এক মায়ের অদম্য লড়াই, প্রত্যাখ্যানের আগুন আর নিজের পায়ে দাঁড়ানোর অবিশ্বাস্য যাত্রা। তাহলে আর দেরি কেন? চলুন গল্পটি শুরু করি। যাকে একদিন সাধারণ ঘরের মেয়ে বলে তাচ্ছিল্য করে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তাকে দেখেই একদিন ভয়ে শিউরে উঠল রাহুল। সেই মেয়েটি, যার কাছে না ছিল কোনো বড় সম্পত্তি, না ছিল কোনো সহায়, শুধু নিজের মায়ের চোখে জল আর মনে স্বাধীনতার স্বপ্ন নিয়ে একটি ছোট ব্যাগ হাতে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ৩ বছর পর সেই একই শহরে একটি স্কুলের সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। আর দরজা খুলতেই তার নজর পড়ল সেই মহিলার ওপর, যাকে সে কোনো এক সময় তার অযোগ্যতার কথা মনে করিয়ে দিয়েছিল। তারপর যা হলো, সেই কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কাহিনীটি লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের ও শহরের নাম অবশ্যই লিখুন। শীতের এক ঠান্ডা সকালে বেঙ্গালুরুর সবচেয়ে নামী ইন্টারন্যাশনাল স্কুলের গেটের সামনে একটি কালো এসইউভি এসে থামল। দরজা খুলল এবং স্যুট বুট পরা একজন মানুষ নামল। তার সাথে ছিল একটি মাসুম বাচ্চা, বয়স হবে প্রায় ৫-৬ বছর। নাম ছিল রাহুল খান্না। সে তার ছেলে আদিত্যের অ্যাডমিশন করাতে এসেছিল। সে একজন নামকরা আইটি উদ্যোক্তা ছিল। শহরের প্রতিটা বড় প্রজেক্টে তার কোম্পানির হাত থাকত। কিন্তু আজ তার চেহারায় একটি অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তার বুকের ভেতর কোনো চাপা পড়ে থাকা অপরাধবোধ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল। যখন তাকে রিসেপশন থেকে ইন্টারভিউ রুমের দিকে পাঠানো হলো, তখন সে কিছুটা ইতস্তত করছিল। কিন্তু দরজা খুলেই যখন সে ভেতরে বসে থাকা মহিলাকে দেখল, তার শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে গেল। ডক্টর প্রিয়া শর্মা, স্কুলের প্রিন্সিপাল। সেই একই চেহারা, সেই একই চোখ, যা সে বহু বছর আগে ছেড়ে এসেছিল। কোনো পুরনো ছবির মতো প্রিয়া একেবারে শান্ত হয়ে বসেছিল। চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল একটি ঠান্ডা দৃঢ়তা, যা সরাসরি রাহুলের আত্মা পর্যন্ত পৌঁছে গেল। রাহুল কাঁপানো গলায় বলল, গুড মর্নিং, আমি রাহুল খান্না। প্রিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। তারপর ফর্মে নজর দিয়ে বলল, বাচ্চার নাম আদিত্য? রাহুল উত্তর দিল, হ্যাঁ, আমার ছেলে। প্রিয়া উঠে জানলার কাছে গেল এবং বাইরে তাকাল। কিছুক্ষণ ভেবে খুব ধীর গলায় বলল, কেমন লাগে রাহুল, যখন সেই মহিলা তোমার সামনে বসে থাকে, যাকে তুমি একদিন বলেছিলে তোর কোনো যোগ্যতাই নেই? রাহুলের চোখ নিচু হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, যেন কেউ তার গলা টিপে ধরছে। প্রিয়া বলল, আজ তুমি কোনো স্কুলে নেই, এটি তোমার অতীত, যার আদালতে আজ তুমি দাঁড়িয়ে আছো। প্রায় ১০ বছর আগের কথা। ইন্দোরের একটি মধ্যবিত্ত এলাকায় থাকা প্রিয়া শর্মা ছিল একজন মেধাবী, শিক্ষিত মেয়ে। এমএ ডিগ্রির পর সে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এবং তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। ঘরে সামান্য আয় ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। এরই মাঝে একটি সম্বন্ধ এলো রাহুল খান্না নামের এক বড় আইটি ব্যবসায়ীর। সে দেখতে সাধারণ হলেও কথায় খুব আকর্ষণীয় ছিল। বলা হয়েছিল পণের দরকার নেই, শুধু মেয়েটিকে শিক্ষিত আর স্বাবলম্বী হতে হবে। প্রিয়ার বাবা মায়ের মনে হলো যেন কারোর ভাগ্যের দরজা খুলে গেল। ধুমধাম করে বিয়ে হলো। প্রিয়া আশা করেছিল বিয়ের মানে হবে একে অপরের পাশে থাকা এবং একটি সুন্দর সম্পর্ক। কিন্তু সেই বাড়িতে পা রাখতেই তার স্বপ্নগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করল। রাহুলের মা এবং বোন রোজ তাকে খোঁটা দিত, বলতো, সরকারি স্কুলের মেয়ে, একে শহুরে আদব কায়দা শেখাতে হবে, ছোট শহর থেকে এসেছে, আমাদের পরিবারে ফিট হয় না। প্রিয়া নিঃশব্দে সহ্য করতে শুরু করল। ভাবল হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় শুধু ক্ষতের সংখ্যাই বাড়িয়ে দিল। যখন সে এই সব কথা রাহুলকে জানালো, তখন রাহুলের মুখে একটি হাসি ছিল, তবে বিষে ভরা। সে বলল, তুই আমাদের দয়ায় এই বাড়িতে আছিস, বেশি উড়িস না। সেই শব্দগুলো শুধু শব্দ ছিল না, ছিল কারোর আত্মসম্মান চিরে দেওয়ার তলোয়ার। তবুও প্রিয়া চুপ থাকল। মা শিখিয়েছিলেন যে মেয়েদের সহ্য করতে হয়। ৩ মাস কাটল এবং একদিন নতুন এক আলোর কিরণ তার দরজায় কড়া নাড়ল।
প্রিয়া মা হতে চলেছিল। সে খুশিতে কেঁদে ফেলল। তার মনে হলো হয়তো এবার সব বদলে যাবে, রাহুলের মন হয়তো গলবে। কিন্তু যখন সে রাহুলকে জানালো, রাহুলের রাগ ছিল। সে বলল, এটা এখন ঠিক সময় নয়, ব্যবসা বাড়ছে, এই বোঝা নিয়ে পারব না। সেদিন প্রিয়ার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। আর সেই রাতে যখন সে রাহুলের ফোনে অন্য কোনো মহিলার বার্তা দেখল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে বলল, আমি সব সহ্য করে নেব, তোমার বাড়ির লোকেদের অপমান, তোমার অবহেলা, কিন্তু এই ধোঁকা নয়। আর জবাবে রাহুল প্রথমবার নয়, শেষবারের মতো হাত তুলল। প্রিয়া কাঁদল ঠিকই, কিন্তু ভয় পেয়ে নয়, বরং নিজের ভেতর থেকে উঠে আসা চিৎকারের কারণে। সে নিজেকে বলল, আর নয়, এবার এই বাচ্চাকে বাঁচাতে হবে এবং নিজেকেও। সকালের প্রথম আলোর সাথে সাথে প্রিয়া সরাসরি থানায় পৌঁছাল। চেহারে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু চোখে ভয় ছিল না। একটি নিস্তব্ধতা ছিল, যা ভেতর থেকে লাভার মতো ফুটে বেরোচ্ছিল। সে এফআইআর দায়ের করল, গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন এবং প্রাণে মারার হুমকির অভিযোগে। তারপর সে নিজের বাপের বাড়িতে ফিরে এলো। বাবা মা ভয় পেয়ে গেলেন। মা চোখের জল ফেলে বললেন, মেয়ে, আর কিছুদিন সহ্য করে নে, ডিভোর্সি মেয়েকে এই সমাজ বাঁচতে দেয় না। কিন্তু প্রিয়ার গলা এখন স্থির ছিল। সে বলল, মা, যদি আমি ওখানে থাকতাম তবে এতক্ষণে মারা যেতাম। এখন এই বাচ্চাই আমার শক্তি। আমি ওকে একাই মানুষ করব, কারো করুণায় নয়। কয়েক মাস কাটল এবং একদিন এক ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীর আলো দেখল, আরোহী। সেদিন প্রিয়া প্রথমবার শান্তির ঘুম ঘুমাল। আরোহীর মাসুম চোখে সে এক নতুন পৃথিবী দেখতে পেল, যেখানে কোনো খোটা ছিল না, কোনো ভয় ছিল না। যখন সে প্রথমবার ওকে কোলে নিল, তখন ওর কানে ধীরে ধীরে বলল, এখন তুই আমার বাঁচার কারণ, আর আমি তোকে এই পৃথিবীর প্রতিটা লড়াই থেকে বাঁচাব। কিন্তু পৃথিবী এত সহজে পিছু ছাড়ে না। পাড়া প্রতিবেশীদের কথা আবার শুরু হলো। স্বামী ছাড়া মেয়ে মানুষ কতদিন এই বাচ্চার বোঝা টানবে? এখন ওকে কে বিয়ে করবে? এমনকি একদিন মা এটাও বলে দিলেন, মেয়ে, এই বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দে, তুই দ্বিতীয় বিয়ে করে নে, এখনও বয়স শেষ হয়ে যায়নি। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর শান্তভাবে বলল, মা, যদি আমি আবার বিয়ে করি আর এই বাচ্চা কোনো সৎ বাবার হাতে পড়ে, তবে কি আমি ওকে সেই কষ্ট দেব না যা আমি পেয়েছিলাম? না মা, এ আমার মেয়ে, এখন আমিই ওর মা, আমিই বাবা, আর আমি ওর পুরো পৃথিবী। সেই রাতেই সে তার পুরনো বান্ধবী সোনালি রাওকে ফোন করল, যে বেঙ্গালুরুতে একটি প্রাইভেট স্কুলে পড়াত। প্রিয়া বলল, সোনালি, আমার কাজ দরকার, কোনো চাকরি, আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই। সোনালি কোনো প্রশ্ন ছাড়াই বলল, চলে আয়, শিক্ষিত আছিস, পরিশ্রমী আছিস, কাজ পেয়ে যাবি। পরের দিন সকালে প্রিয়া নিজের কোলে আরোহীকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হল। শুরুটা সহজ ছিল না। একটি ছোট ঘর ভাড়া নিল, মাইনেও ছিল সামান্য, কিন্তু আত্মসম্মান ছিল সবার অপরে। বিকেলা মেয়েকে মায়ের কাছে রেখে নিজে একটি প্রাইভেট স্কুলে পড়াতে যেত। স্কুল থেকে ফিরে বইয়ে মুখ গুজে দিত, কারণ পড়াশোনা সে কখনো ছাড়েনি। সে জানত এই পথ লম্বা, কিন্তু সঠিক। ৩ বছর কেটে গেল। প্রিয়া এখন বেঙ্গালুরুর একটি নামকরা স্কুলের শিক্ষিকা হয়ে গিয়েছিল। মাইনে কিছুটা বাড়ল এবং সে একটি 1 BHK ফ্ল্যাট ভাড়া নিল। মা আর ছোট বোনকেও নিজের কাছে নিয়ে এলো। এখন ওটাই ছিল তার ঘর, ওটাই তার পৃথিবী। বিকেলে যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, আরোহী ছোট ছোট হাত বাড়িয়ে ছুটে আসত, মাম্মা, তুমি এসে গেছ। প্রিয়ার সব ক্লান্তি সেই মুহূর্তে উধাও হয়ে যেত। সে নিজেকে শুধু একজন মা ভাবত না, সে এখন তার মেয়ের পুরো ব্রহ্মাণ্ড হয়ে উঠেছিল। সে সারাদিন স্কুলে পড়াত, বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলত, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে একা ব্যালকনিতে বসে নিজের অতীতের ধোঁয়া থেকে নতুন সকালের পথ খুঁজত। ধীরে ধীরে স্কুলে তার পরিচিতি বাড়তে থাকল। বাচ্চারা তাকে প্রিয়া ম্যাম বলে ডাকত এবং খুব সম্মানের সাথে দেখত। টিচার্স মিটিংয়ে তার মতামত গুরুত্ব পেত। প্রতিটি বাচ্চার মুখে তার জন্য হাসি থাকত। প্রিয়া এখন নিজের ভেতরে এক ধরনের স্থিরতা অনুভব করছিল, একটি ভারসাম্য যা কখনো তার জীবনে ছিল না। সে বুঝতে পারল, আত্মসম্মান অর্জনের জন্য কোনো পুরুষের প্রয়োজন হয় না। তারপর একদিন যখন স্কুলের পুরনো প্রিন্সিপাল রিটায়ার হলেন, তখন স্টাফ থেকে শুরু করে ট্রাস্টি পর্যন্ত সবাই একটিই নাম নিল, ডক্টর প্রিয়া শর্মা।
যে মেয়েকে একদিন এক ধনী লোক এই বলে প্রত্যাখ্যান করেছিল যে তোর কোনো যোগ্যতা নেই, আজ সে সেই শহরের সবচেয়ে নামী স্কুলের প্রিন্সিপাল হয়ে গিয়েছিল। সমাজের খোঁটা খেয়ে ভেঙে যাওয়া একটি মেয়ে এখন এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। আর তখনই এলো সেই দিন যখন তার অতীত তার দরজায় এসে দাঁড়াল। স্কুলে অ্যাডমিশনের মরশুম ছিল। রিসেপশনে ভিড় ছিল, বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল, অভিভাবকরা নিজেদের ফাইল নিয়ে অপেক্ষা করছিলেন। এই ভিড়ের মধ্যেই ছিল একটি নুইয়ে পড়া মুখ, ক্লান্ত এবং সময়ের কাছে হেরে যাওয়া রাহুল খান্না। তার চুলে এখন পাক ধরেছিল, চেহারে বলিরেখা আর চোখে অনুশোচনা। তার সাথে ছিল এক মাসুম বাচ্চা, আদিত্যা। রিসেপশনে সে বলল, আমি আমার ছেলের অ্যাডমিশন করাতে চাই, যদি সম্ভব হয় তবে প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে চাই। স্টাফ বলল, আজ ইন্টারভিউ ম্যাম নিজেই নিচ্ছেন, আপনি অপেক্ষা করুন। কিছুক্ষণ পর রাহুলকে ইন্টারভিউ রুমে পাঠানো হলো। দরজা খুলতেই সে সামনে বসে থাকা প্রিয়াকে দেখে থমকে গেল। সেই চেহারা, সেই চোখ, সেই গরিমা, যাকে সে একদিন কাঁদতে কাঁদতে ছেড়ে এসেছিল, আজ সেই তাকে নিজের অফিসে ডেকেছিল। রাহুলের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, তার চোখ মেঝের দিকে আটকে গেল আর হাত কাঁপতে লাগল। সে তোতলাতে তোতলাতে বলল, নমস্কার ম্যাম, আমি রাহুল খান্না আর এটি আমার ছেলে আদিত্য। প্রিয়া একটি সরাসরি দৃষ্টি তার ওপর রাখল। কোনো হাসি নেই, কোনো রাগ নেই, শুধু একটি শান্তি যা ঝড়ের ভেতর থেকে বেরিয়ে আসা আত্মার মধ্যে থাকে। প্রিয়া বলল, আপনি বসুন। রাহুল ধীরে ধীরে চেয়ারে বসল, কিন্তু তার চোখ তখনও ওঠেনি। প্রিয়া ফর্ম তুলল এবং জিজ্ঞাসা করল, তাহলে আপনি আদিত্যের বাবা? মায়ের নাম? রাহুল ইতস্তত করে বলল, দ্বিতীয় বিয়ে করেছিলাম, এখন সাথে নেই। প্রিয়া চুপ থাকল, তারপর জানলার দিকে ফিরল। কিছুক্ষণ চুপচাপ বাইরে দেখল এবং তারপর বলে উঠল, কখনো ভেবেছিলে রাহুল, যে মহিলাকে তুমি যোগ্যতার কথা মনে করিয়ে দিয়ে ছেড়েছিলে, সে একদিন এত উঁচুতে দাঁড়িয়ে থাকবে যে তুমি চোখ মেলাতেও পারবে না? রাহুলের চোখ জলে ভরে এলো। রাহুল ভাঙা গলার বলল, আমি অনেক বড় ভুল করেছিলাম প্রিয়া, কিন্তু তুমি কি আবারও বিয়ে করেছ? প্রিয়া ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, না, কারণ আমি কোনো পুরুষকে আমার মেয়ের জীবনে আসার যোগ্য মনে করিনি। যেদিন তুমি আমার ওপর হাত তুলেছিলে সেদিন আমি মা হতে চলেছিলাম, তোমার হয়তো মনেও নেই। রাহুলের চোখ এখন পুরোপুরি জলে ভিজে গিয়েছিল। সে বলল, তার মানে ও আমার মেয়ে ছিল? প্রিয়া বলল, ছিল না, আছে, কিন্তু এখন ও শুধু আমার মেয়ে। হয়তো কিছু কাগজে তোমার নাম থাকবে, কিন্তু ওর হৃদয়ে শুধু আমার জায়গা। আমি চাই না ওর মাসুম শৈশব কোনো ভুল মানুষের ছায়ায় আবারও নোংরা হোক। ঠিক সেই সময় প্রিয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে এলো আরোহী। সে হেসে ফোন ধরল। হ্যাঁ মা, আসছি। মাসি কি দুধ গরম করে দিয়েছে? আচ্ছা সোনা, মাম্মা তাড়াতাড়ি আসবে। ফোন রাখতেই রাহুল কাঁপানো হাত জোর করে বলল, শুধু একবার আমার ওই মেয়ের সাথে কথা বলিয়ে দাও, আমি ক্ষমা চাইতে চাই। প্রিয়ার গলা এখন কঠোর ছিল। সে বলল, ক্ষমা তো আমি নিজেকেই করে দিয়েছি রাহুল, কিন্তু এখন তোমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক বাকি নেই, কারণ যে জন্মের আগেই তাকে অস্বীকার করেছিল সে এখন আর ওর ভালোবাসার পাওনাদার হতে পারে না। শব্দগুলো তলোয়ারের মতো ছিল। রাহুল কিছু বলতে চাইল, কিন্তু তার জিভ জড়িয়ে গেল। প্রিয়া স্টাফদের ডাকল, প্লিজ ওনাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। যে দরজা একদিন প্রিয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, আজ সেই দরজা দিয়েই রাহুলকে বের করে দেওয়া হলো। শুধু স্কুল থেকে নয়, তার মেয়ের পৃথিবী থেকেও। রাহুল চলে যাওয়ার পর প্রিয়া কিছুক্ষণ নিজের অফিসের জানলার কাছে দাঁড়িয়ে থাকল। সামনে স্কুলের মাঠ ছিল, বাচ্চারা খেলছিল, হাসছিল, আর তাদের মধ্যেই কোথাও তার আরোহীও ছিল, যাকে সে শুধু জন্মই দেয়নি বরং জীবনও দিয়েছিল। এখন প্রিয়া নিজের অতীত থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল, কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ ছিল না। কয়েক মাস পর এক নতুন অভিভাবক স্কুলে দাখিল হল, অর্জুন মেহরা। কথায় শালীন, ব্যবহারে মার্জিত, আর দেখতে আত্মবিশ্বাসী। সে মাঝে মধ্যেই প্রিয়ার সাথে দেখা করত, কখনো মেয়ের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা, কখনো স্কুলের কার্যশৈলী নিয়ে পরামর্শ। ধীরে ধীরে অর্জুন প্রতি সপ্তাহে কোনো না কোনো অজুহাতে স্কুলে আসতে শুরু করল। প্রিয়া শুরুতে এটাকে সাধারণ ভেবেছিল, কিন্তু তারপর একদিন অর্জুন বলল, ম্যাম, আপনার সাথে একটি ব্যক্তিগত কথা আছে, যদি কিছু মনে না করেন তবে এক কাপ কফি। প্রিয়া প্রথমবার কিছুটা দূরত্ব বজায় রাখল। সে বলল, আপনি বলতে পারেন, কিন্তু স্কুল চত্বরের বাইরে নয়।
অর্জুন হাসল এবং বলল, আপনার মতো মহিলার একা সবকিছু সামলানো খুব অনুপ্রেরণাদায়ক। যদি কখনো জীবনে কোনো সাথী প্রয়োজন হয় তবে আমি আছি। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, অর্জুনজি, আমার একটি মেয়ে আছে আর একটি ডিভোর্সি অতীত আছে। আপনি কি সত্যি এর জন্য প্রস্তুত? অর্জুন তৎক্ষণাৎ জবাব দিল, আমি সব জানি। আপনার মতো শক্তিশালী মহিলা আমার জীবনে থাকবে, এর চেয়ে বড় আর কি চাই? কিছুদিন প্রিয়া ভাবতে থাকল। কখনো মায়ের কথা মনে আসত, তুই আবার সংসার পাত, তো কখনো আরোহীর হাসি সামনে আসত, যেখানে সে পৃথিবীর সবচেয়ে বড় সান্ত্বনা খুঁজে পেত। তারপর একদিন সন্ধ্যায় অর্জুনের ফোন এলো। সে বলল, একটি কথা আছে, চলুন কোনো হোটেলে কফি খাই, একটু পার্সোনাল টাইম। প্রিয়া এখন সব বুঝতে পেরেছিল। সে পরিষ্কার বলে দিল, অর্জুনজি, যদি আপনি আমার সাথে সম্পর্ক রাখতে চান তবে এই বিষয়ে কথা বলুন, নয়তো রাস্তা আলাদা করে নিন। অর্জুনের সুর পাল্টে গেল। সে বলল, তোমার মতো মহিলারা সব সময় ড্রামা করে, একা আছো অথচ অহংকার কম নয়। প্রিয়া ফোন কেটে দিল। তার চেহারে কোনো অস্থিরতা ছিল না, শুধু ছিল এক দৃঢ় সংকল্প। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আর কাউকে আমার পৃথিবীতে ঢুকতে দেব না, না সহানুভূতির নামে আর না সম্পর্কের আড়ালে। অর্জুন চলে যাওয়ার পর প্রিয়ার জীবনে আবার এক স্থিরতা ফিরে এলো। কিন্তু এই স্থিরতা ভয় থেকে ছিল না, এটি ছিল আত্মবল থেকে। সেই রাতে যখন সবাই ঘুমিয়েছিল, প্রিয়া নিজের ডায়েরি বের করল আর প্রথমবার তাতে নিজের জন্য কিছু লিখল। আমি নিজেকে খুঁজে পেয়েছি এবং এখন আমি চাই যে মহিলারা হারিয়ে গেছে তাদেরও নিজেকে নতুন করে খুঁজে পাওয়া শেখাব। পরের সকাল থেকে এক নতুন অধ্যায় শুরু হল। প্রিয়া নিজের অবসর সময় কিছু মহিলাদের পড়ানো শুরু করল। সেই মহিলারা যারা গার্হস্থ্য হিংসা সহ্য করছিল, যারা ডিভোর্সের দোরগোড়ায় দাঁড়িয়েছিল, যারা একাকিত্বকে ভয় পাচ্ছিল। ধীরে ধীরে এই ক্লাসগুলো বড় আকার নিল। শুরু হলো একটি এনজিও, উড়ান। এখানে ডিভোর্সি মহিলারা, একা মায়েরা, নির্যাতিতা মেয়েরা সবাই এসে শিখতে শুরু করল কম্পিউটার, কথা বলার দক্ষতা, ছোট ব্যবসার আইডিয়া এবং সবচেয়ে জরুরি নিজের ওপর বিশ্বাস করা। এখন প্রিয়া শুধু আরোহীর মা ছিল না, সে এখন আরও অনেক আরোহীর রক্ষক, পথপ্রদর্শক আর সাহস হয়ে উঠেছিল। তার কাহিনী খবরের কাগজে ছাপা হল, টিভিতে আলোচনা হল, মঞ্চে তার উপস্থিতি মেয়েদের চোখে আশার আলো জ্বালিয়ে দিল। অনেক সময় যখন স্কুলে সে কোনো বাচ্চাকে পড়াতে দেখত যে ইতস্তত করছে বা ভয় পাচ্ছে এবং নিজের মায়ের আঁচল শক্ত করে ধরে আছে, তখন প্রিয়া তাকে একটি মিষ্টি হাসি দিত আর মন থেকে বলতো, তোর সাহারা হওয়ার জন্য আমি আছি। আরোহী এখন 10 বছরের হয়ে গিয়েছিল, স্মার্ট, বুদ্ধিমান আর সংবেদনশীল। একদিন আরোহী স্কুল থেকে এসে বলল, মাম্মা, আমার এক বন্ধু আছে, ওর মা বাবা রোজ ঝগড়া করে, ও খুব ভয় পায়, ও কি আমাদের সাথে দেখা করতে আসতে পারে? প্রিয়া মেয়েকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই আসতে পারে, আর শুধু ও নয়, পৃথিবীর যে কোনো বাচ্চার যার মনে হয় যে তার কেউ নেই, আমি তার জন্য আছি। সন্ধ্যায় যখন আরোহী ঘুমিয়েছিল, প্রিয়া ওর হাত ধরে চুপচাপ তাকিয়ে থাকল। তার মনে একটি কথা চলছিল, আমার মেয়ে যেন কখনো অনুভব না করে যে সে একা, কারণ যতক্ষণ আমি আছি ততক্ষণ ওর আর কোনো সাহারার প্রয়োজন নেই। সময় নিজের গতিতে চলতে থাকল, কিন্তু প্রিয়ার জীবন এখন আর কোনো দৌড়ে ছিল না, সে নিজেই এক গন্তব্য হয়ে উঠেছিল। একদিন শহরের এক নামী বিশ্ববিদ্যালয়ে নারী ক্ষমতায়নের ওপর সেমিনার ছিল। প্রিয়াকে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো। স্টেজে যখন সে পৌঁছল, তখন সামনে বসে থাকা তরুণী মেয়েদের চোখে একটি চমক ছিল, যেন তারা শুধু একজন বক্তাকে নয়, নিজেদের ভবিষ্যৎ দেখছে। প্রিয়া মাইক হাতে নিয়ে বলল, আমি আজ আপনাদের সামনে কোনো প্রিন্সিপাল, এনজিও লিডার বা কোনো বক্তা হয়ে আসিনি। আমি আজ শুধু একজন নারী হয়ে এসেছি, যে একা তার মেয়েকে মানুষ করেছে, সমাজের হাজারো প্রশ্ন সহ্য করেছে, আর নিজের ভয়কে শক্তিতে পরিণত করেছে। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। প্রিয়ার চেহারায় এখন আর শুধু হাসি নয়, এক গভীরতা ছিল। সেই অনুষ্ঠানেই একজন রিপোর্টার তাকে প্রশ্ন করল, ম্যাম, আপনি দ্বিতীয়বার বিয়ে কেন করেননি? কখনো কি একাকিত্ব লাগেনি? প্রিয়া হেসে জবাব দিল, আমি একা থাকা বেছে নিয়েছি, কারণ আমি চাইনি আমার মেয়ে কোনো ভুল সঙ্গের আবহে বড় হোক। কখনো কখনো একা থাকা কোনো ভুল সঙ্গীর চেয়ে অনেক ভালো হয়। সেই সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, আরোহী দরজা খুলল। সে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মাম্মা, আজ স্কুলে টিচার জিজ্ঞাসা করেছিল তোমার আইডিয়াল কে? আমি বলেছি আমার মা।
প্রিয়ার চোখ ভিজে এলো। সে জানত এটাই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। রাতে আরোহী জিজ্ঞাসা করল, মাম্মা, যখন আমি বড় হব তখন কি আমিও তোমার মতো হতে পারব? প্রিয়া ওর মুখটি আগলে ধরে বলল, না সোনা, তুমি আমার চেয়েও ভালো হবে, কারণ তুমি সেই সাহারা পাবে যা আমি কখনো পাইনি, এক মা যে তোমার সাথে সব সময় দাঁড়িয়ে থাকবে। সেই রাতে যখন প্রিয়া ছাদে একা দাঁড়িয়েছিল, হাওয়ায় তার চুল উড়ছিল, কিন্তু তার চেহারা শান্ত ছিল। সে জানত এখন কারো ক্ষমা চাওয়াতে তার কিছু যায় আসে না, না কারো আশা বা যাওয়াতে। কারণ এখন সে নিজের জন্য নিজেই যথেষ্ট। একজন মা, একজন নারী, একজন রক্ষক, যার পরিচয় এখন তার স্বামীর নামে নয়, তার সাহস আর মানবতা দিয়ে। কোনো নারীর পরিচয় কি শুধু তার বিয়ে দিয়ে হয়, নাকি তার পরিশ্রম, তার স্বপ্ন আর তার দৃঢ়তা দিয়ে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি কথা অন্য কারোর জন্য আশা হয়ে উঠতে পারে। এই কাহিনীটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি কাহিনীটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো সত্য এবং আবেগঘন কাহিনীর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের পরিবারের সাথে খুশিতে থাকুন।